দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যুক্ত আছেন ব্যারিস্টার মোহাম্মদ সাইদ বাকি। বাকি, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ২১৭ জনকে। আপনার কাছে জানতে চাই, আন্তর্জাতিক আদালতে এসব মামলার বিচার করা আদৌ সম্ভব হবে কি? সেই সাথে এসব মামলা কতটা গ্রহণযোগ্য? ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সময় চলমান গণহত্যা এবং হেফাজতের সময়ে যেই গণহত্যাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের বিরুদ্ধেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এখন যে প্রশ্নটি অনেকেই করছেন যে এই ট্রাইব্যুনালের যে বিদ্যমান আইন রয়েছে, এই আইনের অধীনে এই বিচার করা সম্ভব কিনা, অথবা এই ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে কিনা শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই মামলা শাস্তি দেওয়া অথবা মামলার বিচার কাজ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই আইনটি রয়েছে সেটা হচ্ছে 1973 সালের সেই আইন। এই 1973 সালের আইনের 3-1 ধারায় বলা আছে যে আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা এবং জেনেভা কনভেনশন বিরোধী আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে বিচারিক ক্ষমতা এই ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। সুতরাং এই ট্রাইব্যুনাল শুধু যুদ্ধাপরাধের বিচার নয়, সেই সাথে সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার ক্ষমতা রাখে। আমরা এই আইন বিশ্লেষণ করে এটা বলতে পারি যে এই ট্রাইব্যুনালের মাধ্যমেই যাদের শেখ হাসিনা সহ যাদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের বিচার কাজ চলমান রাখা সম্ভব। ধন্যবাদ বাকি আপনাকে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে।